Assalamu alaikum everyone. অনলাইনে সবাই কথা শুনতে পাচ্ছেন স্যার? Can you hear me guys? জি Yes, স্যার। sir. Okay. Thank you sir. এখন আমরা আজকে আমাদের মেজার অফ লোকেশনের তোমার সেকেন্ড লেকচার। লাস্ট ক্লাসে আমরা রিপ্রেজেন্টেশন অফ ডেটার মধ্যে তোমার র ডেটা আর ফ্রিকোয়েন্সি টেবিল নিয়ে একটু ডিসকাশন করেছিলাম। আজকে আমরা গ্রুপ ডেটা নিয়ে একটু ডিসকাস করব, খেয়াল করো। তো তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি বলেছিলাম যে র ডেটা থেকে ফ্রিকোয়েন্সি টেবিলটা কখন আমার দরকার হয়। ফ্রিকোয়েন্সি টেবিলটা কখন লাগে? যখন আমরা দেখি যে ডেটাটা অনেক লার্জ ফার্স্ট অফ অল, এবং দেয়ার আর মেনি রিপিটেড অবজারভেশনস তখনই কিন্তু ফ্রিকোয়েন্সি টেবিলটা আমার জন্য হেল্পফুল। মনে করো 30 শু সাইজ 50 জনের আছে, তো আমি 30-র পাশে 50 লিখে দিলাম। 50 টাইমস 30 না লিখি, ইজি হলো না ব্যাপারটা? সেই জন্য ফ্রিকোয়েন্সি টেবিলটা এই সময় আমার জন্য ইউজফুল। কখন? যদি আমরা দেখি নাম্বার অফ রিপিটেড আইটেমস আর বেশি। কথা বোঝা যাচ্ছে স্যার? আচ্ছা, এখন একটু চিন্তা করে দেখো, নাম্বার অফ অবজারভেশনস অনেক বড়, কিন্তু রিপিটেড আইটেম একদম নাই বললেই চলে। মনে করো 100 মার্কসে আমি এক্সাম নিছি, ধরো 100 স্টুডেন্ট আছে আমার, এমন অবস্থা হয়েছে যে প্রত্যেকটা স্টুডেন্টের মার্ক ইউনিক। কেউ পাইছে 1, কেউ পাইছে 30, কেউ 31, কারো মার্কের সাথে কারো মার্ক মিল নাই। এখন তুমি চিন্তা করলে এটা দিয়ে ফ্রিকোয়েন্সি টেবিল বানাবা, অবস্থাটা দেখো তো কি হবে। কয়টা রো হবে? 100 রো, আর প্রত্যেকের পাশে ফ্রিকোয়েন্সি কত? 1। তাহলে এটা কি কোনোভাবে কোনো ওয়াইজ কনস্ট্রাকশন হইলো? হইলো না। ব্যাপারটা বোঝা যাচ্ছে স্যার? একে তো বড় ডেটা, তারপরে রিপিটেড আইটেমস নেই বললেই চলে, হয়তো 2-3 জনের রিপিটেড আছে, তো বাকিগুলোর জন্য আমি এত লম্বা একটা টেবিল বানাবো যেটার মধ্যে কোনো রিপিটেড আইটেমই নাই। আমার পয়েন্টটা কি বুঝতে পেরেছো সবাই? তাহলে এটার জন্য ওয়ে আউট হচ্ছে গ্রুপ ডেটা। যে আমি কি করলাম, যেহেতু রিপিটেড আইটেম নাই, আমি চিন্তা করলাম ঠিক আছে, তাহলে 0 থেকে 10 পর্যন্ত যারা পাইছে তাদেরকে একটা গ্রুপ করি, 11 থেকে 20 যারা পাইছে তাদেরকে আরেকটা গ্রুপ করি, 21 থেকে 30 যারা পাইছে তাদেরকে আরেকটা গ্রুপ। তাহলে একটু কনস্ট্রাকশনটা মোটামুটি একটু স্ট্রাকচার্ড হলো, রাইট? যেমন ধরো আমি তোমাকে এখানে একটা গ্রুপ ডেটা দিলাম, দেখো ক্লাসগুলো দেওয়া, মনে করো এগুলো সবই হচ্ছে আমাদের শু সাইজ। তাহলে 30 থেকে 31 এর মধ্যে দুইজন আছে, 32 থেকে 33 25, তারপর 34 থেকে 36 30% are there, 37 থেকে 39 13 observations are there। কথা কি বোঝা যাচ্ছে স্যার? ওকে, তো এটা কিভাবে আসছে? মনে করো কারো শু সাইজ ধরো 35, কোথায় বসায় দিছি ওকে? এই যে এখানে, সরি এখানে বসায় দিছি না? এইভাবে আর কি গ্রুপ ডেটাটা ক্রিয়েট করা হয়েছে। বুঝছি সবাই? আচ্ছা, তাহলে যখন 31 আসছে এখানে বসছে, যখন 32 আসছে এখানে বসছে। ক্লিয়ার? প্রথম কথা, আমি তোমাকে আরেকটা যে কথাটা এখন জিজ্ঞেস করতে চাই, তুমি এখানে দেখতেছো যে 32 থেকে 33 এরকম শু সাইজ হচ্ছে 25%, বাট তুমি কি এক্স্যাক্টলি জানো কার শু সাইজ কত? বাট যখন তুমি ফ্রিকোয়েন্সি টেবিল করছো বা র ডেটা করছো, তুমি কিন্তু এক্স্যাক্টলি জানো যে ওর শু সাইজটা কত হবে। বাট এইখানে যখনই গ্রুপ ডেটা বানাইলাম, আমি কিন্তু এইখানে একটা আনসার্টেনিটির মধ্যে পড়ে গেলাম যে 32 থেকে 33 25, এমনও তো হইতে পারে 25% সবারই 32, আবার এমনও হইতে পারে সবারই 33, বাট আমি তো জানি না। আমি জানি? জানি না। তো এই কেসেস গুলোতে এই জন্য বলা হয় গ্রুপ ডেটা মানেই এস্টিমেশন। তুমি যখন গ্রুপ ডেটা নিয়ে কাজ করবা, তোমাকে যেমন ফ্রিকোয়েন্সি টেবিলে বলবে মোড মিডিয়ান মিন বের করো,
আর গ্রুপ ডেটা থেকে যদি বের করতে বলে কোয়েশ্চেনটা বলবে না বের করো, বলবে এস্টিমেট করো। কারণ এইখানে সমস্ত ক্যালকুলেশন ইজ এস্টিমেশন, কারণ এক্স্যাক্টলি কি হচ্ছে আমি জানি না। কথাটা বুঝতে পারতেছো সবাই? অনেক স্টুডেন্ট এই জিনিসটা খেয়ালই করে না যে কোয়েশ্চেনে গ্রুপ ডেটার সময় লেখে এস্টিমেট, আর ফ্রিকোয়েন্সি টেবিলের সময় লেখে ফাইন্ড। ওটাতে ফাইন্ড লেখে কারণ এখানে আমি ভ্যালুটা এক্স্যাক্টলি ফাইন্ড আউট করতে পারি, বাট গ্রুপ ডেটায় এক্স্যাক্টলি বের করা পসিবল না, সেজন্য এটা বলেই দেয় এস্টিমেট। কথা বুঝতে পেরেছি সবাই? ভেরি গুড। আমরা গ্রুপ ডেটাতে সবকিছু এস্টিমেশন করি, ধরে নেই কিভাবে জানো? মনে করো 32 থেকে 33, এই যে গ্যাপটা, এই গ্যাপের মধ্যে 25 জন আছে না, এরা একদম ইউনিফর্মলি বসে আছে, ইউনিফর্মলি বসে আছে। এটা আমরা অ্যাজিউম করে নিই এস্টিমেশন। দ্যাট ইজ ওয়াই ইট ইজ এস্টিমেশন। কথা বোঝা যাচ্ছে স্যার? এবার একটা জিনিস খেয়াল করো, প্রত্যেকটা ক্লাসের মধ্যে কোনো গ্যাপ দেখতেছো? মানে একটা ক্লাসের সাথে এই ক্লাসের সাথে এই ক্লাসের গ্যাপ কত? হ্যাঁ, এটা একটা ক্লাস, এটা একটা ক্লাস, এই দুই ক্লাসের মধ্যে কোনো গ্যাপ দেখা যাচ্ছে? আছে তো, ওয়ান গ্যাপ আছে না? 31-এ শেষ হয়েছে, 32-তে স্টার্ট হয়েছে, তার মানে কি ওয়ান করে গ্যাপ আছে না? বুঝছি সবাই? আচ্ছা, তো এখন আমরা চিন্তা করি একটু, আসো গ্যাপটা কেন হইলো, কেউ বলতে পারো? এই গ্যাপটা হইলো কেন, ওয়াই স্যার? কারণ হচ্ছে এই ডেটাটা ছিল ডিসক্রিট। শু সাইজ কি কখনো 31.2 হবে, 31.5 হবে? হবে না। তার মানে এটা ছিল ডিসক্রিট, দ্যাট ইজ ওয়াই এই গ্যাপটা আসছে। অথবা ভ্যারিয়েবল ছিল টাইম টু দ্য নিয়ারেস্ট মিনিট, দ্যাট ইজ ওয়াই গ্যাপটা আসছে। ক্লিয়ার কথা? আচ্ছা, এবার আসো এখানে আরেকটা ডেটা লিখছি, দেখো। ক্যান ইউ ফাইন্ড বা ক্যান ইউ সি এনি গ্যাপ হিয়ার? নো, নো গ্যাপ। 65-এ শেষ হয়েছে, 65-এই স্টার্ট হয়েছে, 70-তে শেষ হয়েছে, 70-তেই স্টার্ট হয়েছে। নো গ্যাপ। কেন নো গ্যাপ? কারণ এই ভ্যারিয়েবলটাই কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। ভ্যারিয়েবলটা কি? কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। বুঝছি সবাই? ওকে, এখন এখানে এস্টিমেশন, সমস্ত ক্যালকুলেশন এখানে কি বলছি? এস্টিমেশন হবে। এখানে কোনো ধরনের আমাকে একদম এক্সাক্ট ভ্যালু পাওয়া পসিবল না। এরপরে হচ্ছে, তুমি নিশ্চয়ই চিন্তা করতেছো যে স্যার আমার যদি কোনো একটা ভ্যালু, এটা ধরলাম টাইম, তা টাইম 65 আসছে, তো এইটাকে কি আমি এইখানে ধরবো না এইখানে ধরবো? একটা প্রবলেম না? হ্যাঁ, এটার জন্য মনে রাখবা আপার লিমিট ইজ অলওয়েজ ইনক্লুসিভ। এই যে একটা ক্লাস, এটার মধ্যে এটাকে আমরা বলি লোয়ার লিমিট, এটাকে বলি আপার লিমিট। আপার লিমিট সবসময় ইনক্লুসিভ থাকে, লোয়ার লিমিট ইনক্লুসিভ থাকে না। তার মানে যদি আমার 65 আসে, ওইটাকে আমি কোথায় বসাবো? এই যে এটাতে, কারণ আপার লিমিট ইজ অলওয়েজ ইনক্লুসিভ। অনেক সময় তুমি দেখবা ডেটাটা এইভাবে দিছে 55 থেকে 65, 65 থেকে 70, তো এইখানে কোনটা ইনক্লুসিভ সেটা তো আর আমার অ্যাজিউম করার দরকার নাই, ডিরেক্টলি বলেই দিছে যে আমি 65 আসলে তাহলে কোথায় দিব, এরকম করে যদি দেয় সেকেন্ডটায় দিব। আর যদি এরকম করে দেয় তাহলে মনে রাখবা আপার লিমিট ইনক্লুসিভ অলওয়েজ, বাই ডিফল্ট এটা হয়, মনে থাকবে? ভেরি গুড। একটা ক্লাস, এখানে দেখো উইথ গ্যাপ একটা গ্রুপ টেবিল আর কি, যেটা গ্রুপ ডেটা, আর এটার মধ্যে আমরা দেখতেছি যে উইদাউট গ্যাপ। গ্রুপ ডেটা মানেই একটা ভ্যারিয়েবল ডিসক্রিট থাকুক বা কন্টিনিউয়াস থাকুক, গ্রুপ ডেটা মানেই ওইটাকে যখনই গ্রুপ ডেটাতে আনছি ওইটা অটোমেটিক্যালি কন্টিনিউয়াস হয়ে যায়। কারণ ক্যালকুলেশনে তুমি যদি ওকে কন্টিনিউয়াস ধরে না করো, এমনিই তো এস্টিমেশনে এরর আরো বেড়ে যাবে। কথা বুঝতেছি স্যার? তার মানে মনে রাখবা গ্রুপ ডেটা তে যাকেই নিয়ে আসবো সে অটোমেটিক্যালি কন্টিনিউয়াস হয়ে যাবে। যেমন আমি শু সাইজকে নিয়ে আসছি টেবিলে, মানে গ্রুপ ডেটায়, এটা অটোমেটিক্যালি কি হয়ে গেছে? কন্টিনিউয়াস হয়ে গেছে। ভেরি গুড।
কন্টিনিউয়াস হয়ে গেছে বাট গ্যাপ তো রয়ে গেছে, তাই না? এই যে চিন্তা করো, কন্টিনিউয়াসও হয়েছে ঠিকই যেহেতু গ্রুপ ডেটা, বাট গ্যাপ তো রয়ে গেছে। কন্টিনিউয়াস এর মধ্যে কি গ্যাপ থাকে? ভ্যারিয়েবলটা ডিসক্রিট, ওকে নিয়ে আসছি গ্রুপ ডেটায়, তাহলে অবশ্যই ওকে কন্টিনিউয়াস হয়ে যেতে হবে। আর কন্টিনিউয়াস হয়ে গেলে কোনো গ্যাপ থাকবে না। দ্যাট ইজ ওয়াই যখন গ্যাপ থাকে উই নিড কন্টিনিউইটি কারেকশন। উই নিড হোয়াট? কন্টিনিউইটি কারেকশন। আমি সব কিছু লিখে দিব, ডোন্ট ওয়ারি। আগে একটু ভালো মতো বুঝার চেষ্টা করো কোনটা কেন করতেছি। উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। গ্রুপ ডেটা মানেই কন্টিনিউয়াস হয়ে যায়, বাট ও ছিল ডিসক্রিট, কন্টিনিউয়াস হয়ে গেছে, স্টিল গ্যাপ আছে। গ্যাপটা তো রাখা যাবে না বিকজ ও কন্টিনিউয়াস হয়ে গেছে। এই গ্যাপটা রিমুভ করার যে প্রসেস, সেজন্য এটাকে বলা হয় কন্টিনিউইটি কারেকশন। মনে থাকবে কথা? ভেরি গুড। তাহলে আসো কন্টিনিউইটি কারেকশন আমরা কিভাবে করি। এই যে একটা ক্লাসে তুমি যাকে দেখতেছো এটাকে বলা হয় লিমিটস। কি বলে? ক্লাস লিমিটস। যেমন আমি যদি তোমাকে বলি এইটার লোয়ার লিমিট কত, 32, আপার লিমিট কত, 33। আরেকটা টার্ম আছে বাউন্ডারি। কি বলে? বাউন্ডারি। তো বাউন্ডারি বের করার সিস্টেমটা কি একটু শোনো। যখন গ্যাপ থাকে তখন লিমিট আর বাউন্ডারি সেম হয় না। লিমিট অ্যান্ড বাউন্ডারি আর নট সেম। বাউন্ডারি বের করার সিস্টেমটা শুনো ভালো মতো, আমার কথা শুনো। এই যে পুরো গ্যাপ যেটার মধ্যে আছে, এটার কথা এখন ভুলে যাওয়া আপাতত, এটার কথা ফরগেট দিস, জাস্ট থিঙ্ক অ্যাবাউট দিস। গ্যাপ আছে, গ্যাপ কত? 1, এগ্রিড? গ্যাপ কিন্তু এইটা না, 31 মাইনাস 31 আসছে, এটা না। আই এম টকিং অ্যাবাউট গ্যাপ বিটুইন ক্লাসেস। 31-এ শেষ হয়েছে, 32-তে শুরু হয়েছে, তাহলে গ্যাপটা কত? 1। তাহলে গ্যাপ 1, এগ্রিড? গ্যাপ বাই 2 করবা অলওয়েজ। গ্যাপ যদি 500 থাকে 500/2 করবা। গ্যাপ যদি 0.5 থাকে 0.5/2 করবা। কত আসবে এখানে? 0.5, 1/2, গ্যাপ বাই 2, 0.5। বুঝছি সবাই? এবার করবা কি দেখো, মনে করো এইটার বাউন্ডারিজ বের করতে চাও। লোয়ার বাউন্ডারি বের করার জন্য লোয়ার লিমিট থেকে 0.5 মাইনাস করবা, আর আপার লিমিটের সাথে 0.5 অ্যাড করবা টু গেট দ্য আপার বাউন্ড। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখানে 32 কি লোয়ার লিমিট, 0.5 মাইনাস করে দাও, কত আসবে? 31.5, লোয়ার বাউন্ডারি পেয়ে গেল। এটা কি আপার বাউন্ডারি, সরি আপার লিমিট, এটার সাথে 0.5 অ্যাড করো, কত আসবে? 33.5, তাহলে আপার বাউন্ডারি চলে আসে। কথা কি বুঝতে পারলাম স্যার? এবার নোট ডাউন করি, আরো ক্লিয়ারলি মনে থাকবে। মনে করো আমি এটা নিয়ে কাজ করবো 34 থেকে 36। তো তোমাকে আমি একটা একটা করে জিজ্ঞেস করি। মনে করো বলো তো লোয়ার লিমিট কত? 34। আপার লিমিট কত? 36। তো যেহেতু এখানে গ্যাপ আছে, এখানে তো লিমিট আর বাউন্ডারি সেম হবে না, সেম হবে। তাহলে আই নিড টু গো ডু দ্য কন্টিনিউইটি কারেকশন। কন্টিনিউইটি কারেকশনের জন্য আমার কি লাগবে? গ্যাপ ডিভাইডেড বাই 2 করব। তাহলে গ্যাপ ডিভাইডেড বাই 2 করলাম, আসবে 0.5। তাহলে 0.5 আমি লোয়ার থেকে যদি মাইনাস করি তাহলে লোয়ার বাউন্ডারি পাবো, দ্যাট ইজ 33.5। আপার বাউন্ডারি বের করার জন্য আমরা যদি আপার লিমিটের সাথে 0.5 অ্যাড করি তাহলে আমি 36.5 পাবো। তাহলে লোয়ার বাউন্ডারি পেয়ে গেলাম, আপার বাউন্ডারি পেয়ে গেলাম। একটু লিখে নাও সবাই, আজানটা শেষ হলে আমি ফার্দার এক্সপ্লেনেশনে যাচ্ছি। রাইট ডাউন।
ওকে স্যার, লেখা হয়েছে সবার? আচ্ছা, তাহলে আমরা একটু দেখো এই ব্যাপারটা কি বুঝতে কারো প্রবলেম হচ্ছে? তুমি একটু আমাকে বলো তো, একবার একটু প্র্যাকটিস করে আসো আমরা। এগুলি সব তো কি লিমিট না বাউন্ডারি? লিমিট। তাহলে এইটার জন্য বাউন্ডারি কি হবে? 29.5 থেকে 31, লোয়ার থেকে মাইনাস আপারের সাথে অ্যাড, ভেরি সিম্পল। তারপর এইটা 31.5 থেকে 33 পয়েন্ট, 33.5 থেকে 36.5, 36.5 থেকে 39 পয়েন্ট। ওকে স্যার, এই যে দেখো এই কাজটা যে করে ফেললা, তোমার 29.5 থেকে 31.5, 31.5 থেকে 33.5, আর কি গ্যাপ আছে এখন? গ্যাপ রিমুভ হয়ে গেছে না? এজন্য এটাকে বলা হয় কন্টিনিউইটি কারেকশন। কথা বুঝতে পারলাম স্যার? এনি ডাউট গাইস? আচ্ছা, তাহলে যদি গ্যাপ না থাকে তখন কিভাবে আমরা অ্যাপ্রোচ করব? মনে রাখবা, যখন গ্যাপ থাকবে না তখন লিমিট আর বাউন্ডারি সেম, নো চেঞ্জ। লিখো, যখন উইদাউট গ্যাপ লিমিট ইজ ইকুয়াল টু বাউন্ডারি। যেমন আমি যদি তোমাকে এখান থেকে একটা ক্লাস নেই, মনে করো 65 থেকে 70, তোমাকে যদি বলি লোয়ার লিমিট কত? 65, আপার লিমিট কত? 70। এখন যদি তোমাকে জিজ্ঞেস করি লোয়ার বাউন্ডারি কত? সেম, 65, আপার বাউন্ডারি সেম, 7, নো চেঞ্জ। যদি গ্যাপ না থাকে তাহলে যেটা লিমিট সেটাই বাউন্ডারি, নো চেঞ্জ। ঠিক আছে স্যার? এখন নিশ্চয়ই চিন্তা করতেছো যে স্যার লিমিট বাউন্ডারির দরকারটা কি আসলে? লিমিট তো দেওয়াই থাকে, টু রিপ্রেজেন্ট এনি ক্লাস উই ইউজ দ্য লিমিট। আর বাউন্ডারিটা লাগে কেন? টু ডু অল ক্যালকুলেশন ইউ নিড দ্য বাউন্ডারিজ। টু ডু অল ক্যালকুলেশনস ইউ নিড দ্য বাউন্ডারিজ। ক্যালকুলেশনের জন্য তোমার বাউন্ডারি লাগবেই। টু ডু অল ক্যালকুলেশন ইউ নিড দ্য বাউন্ডারিজ, দ্যাট ইজ ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট গাইস। ঠিক আছে? আচ্ছা, দুইটা আপাতত দুইটা জিনিস ক্যালকুলেট করা আমরা শিখবো। এই যে এখানে লিখে দিছি, অল ক্যালকুলেশনস আর ডান বাই ইউজিং বাউন্ডারিজ। লিখে নাও একটু প্লিজ। ঠিক আছে, তাহলে দেখো আরেকটা পয়েন্ট, লিমিট ইজ ইউজ টু রিপ্রেজেন্ট দ্য ক্লাস। যেমন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এই ক্লাস, এই ডেটাটার মধ্যে উইচ ক্লাস হ্যাজ দ্য হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, তাহলে তুমি লিখলা 70 থেকে 75। কোনো ক্লাস রিপ্রেজেন্ট করার জন্য আমরা লিমিটটা ইউজ করি। লিখে নাও প্লিজ। লিখেছি স্যার। আর দুইটা ফর্মুলা আমার লাগবে, একটা হচ্ছে তোমার ক্লাস উইডথ বের করা। ক্লাস উইডথ বের করে হচ্ছে আপার বাউন্ড মাইনাস লোয়ার বাউন্ড। ওই যে আমি বলছি অল ক্যালকুলেশন শুড বি ডান বাই ইউজিং বাউন্ডারিজ। আর তোমার মিড পয়েন্টের জন্য আপার বাউন্ড প্লাস লোয়ার বাউন্ড ডিভাইডেড বাই 2। আপার বাউন্ড প্লাস লোয়ার বাউন্ড ডিভাইডেড বাই 2। ঠিক আছে স্যার, লিখে নাও। হয়েছে লেখা স্যার? এবার এই দুইটা টেবিল একটু ফিল আপ করো দেখি।
এই দুইটা টেবিল একটু ফিল আপ করো প্লিজ।
আসছে স্যার সবার? আচ্ছা, তাহলে এই যে ফার্স্ট ওয়ান টেবিলটা যে তোমরা দেখতেছিলা, এখানে কি গ্যাপ আছে? তার মানে বাউন্ডারিজ উইল বি ডিফারেন্ট। হাউ টু গেট দ্য বাউন্ডারিজ? গ্যাপ ডিভাইডেড বাই 2 কত? 0.5। তাহলে লোয়ার থেকে 0.5 মাইনাস আপারের সাথে 0.5 অ্যাড, তার মানে দিজ আর দ্য বাউন্ডারিজ। দেখো তো ম্যাচ করে? এবং দেখতেছো যে কোনো গ্যাপ নাই, দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড কন্টিনিউইটি কারেকশন। সো ক্লাস উইথ কিভাবে বের করে? অল ক্যালকুলেশন শুড বি ডান বাই ইউজিং বাউন্ডারিজ, মনে রাখতে হবে। সো এখানে ক্লাস উইথ কি? আপার বাউন্ড মাইনাস লোয়ার বাউন্ড, তাহলে 2 2 3 3। তারপর মিড পয়েন্ট কি? আপার বাউন্ড প্লাস লোয়ার বাউন্ড ডিভাইডেড বাই 2। সো 30.5, 32.5, 35 and 38। ওকে স্যার, নেক্সট ওয়ান। গ্যাপ আছে, তার মানে যেটা লিমিট ছিল সেটাই কি? বাউন্ডারি, নো চেঞ্জ। তাহলে ক্লাস উইথ কি হবে? আপার বাউন্ড মাইনাস লোয়ার বাউন্ড, ম্যাচ করে। তারপর মিড পয়েন্ট কি হবে? আপার বাউন্ড প্লাস লোয়ার বাউন্ড ডিভাইডেড বাই 2, দেখো ম্যাচ করে কি? ঠিক আছে স্যার, ভেরি গুড। আরেকটা করব। এটা একটু করো প্লিজ, ডু দিস।
অনলাইনে সবার হয়েছে? এখানে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা সেটা হচ্ছে গ্যাপটা কত। দ্যাট ইজ দ্য থিং। অনেক স্টুডেন্ট জাস্ট মাথায় সেট করে ফেলে গ্যাপ সব সময় তোমার ওয়ানই হবে। আমি বললাম তো গ্যাপ থাউজেন্ডও হইতে পারে। ঠিক আছে স্যার, সো ডোন্ট প্রি অ্যাজিউম এনিথিং, স্টিক টু হোয়াট আই সেড, যে গ্যাপ ডিভাইডেড বাই টু, তার মানে এখানে 0.505 আসবে, রাইট? লোয়ার থেকে 0.05 মাইনাস করবো, আপারের সাথে 0.05 অ্যাড করবো টু গেট দ্য বাউন্ডারিজ। আগে সিএফ গুলো বের করে ফেলি, লাস্ট ক্লাসে তো সিএফ বের করা শিখেছি। সিএফ মানে কি? রানিং টোটাল অফ ফ্রিকোয়েন্সিজ। সো ইট উড বি লাইক দিস। সো বাউন্ডারিজ গুলো দেখো ম্যাচ করে কিনা সবার, চেক করো প্লিজ। ক্লাস ফিট তাহলে কত? সবগুলো ওয়ান, রাইট? মিড পয়েন্ট 5.45, দেন? ঠিক আছে স্যার, ওকে। তো এই জিনিসটাই মানে মেইনলি এটা দেওয়ার রিজন হচ্ছে যে গ্যাপ ওয়ান ছাড়াও হইতে পারে, তবে হ্যাঁ তোমাদের সিলেবাসে ডিফারেন্ট গ্যাপ হবে না, যে দুইটা ক্লাসের মধ্যে গ্যাপ ওয়ান, পরের দুইটা ক্লাসের মধ্যে গ্যাপ টু, ইটস নট ইনক্লুডেড ইন ইউর সিলেবাস। ঠিক আছে স্যার, গ্যাপ সবসময় তোমাদের এখানে সেম থাকবে। বুঝতে পেরেছি সবাই? আচ্ছা, আমরা এখনই কিছু কাজ করব। তোমরা এখান থেকে দেখো এক্সারসাইজ 2A তে নাম্বার 3 আর 4, 1 2 অলরেডি আমরা করছি, ছোট্ট একটা এক্সারসাইজ। আমি চাচ্ছি এখনই ক্লাসে শেষ করে ফেলবা। 1 আর 2 আমরা লাস্ট ক্লাসেই করেছি। এখন তোমাদের যে কনসেপ্ট হয়েছে এটা দিয়ে 3 আর 4 খুব ইজিলি করে ফেলতে পারবো, এখনই শেষ করে ফেলো। ডু ইট। জি স্যার, আগে টেবিলটা লেখো, আমি তাহলে ইজি হবে। হ্যাঁ, এখানে বলছি দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য লাইফ টাইমস অফ টর্চ ব্যাটারিজ আর শোন ইন দ্য গ্রুপ ফ্রিকোয়েন্সি টেবিল বিলো। এটা কিসের? মানে টর্চ ব্যাটারির লাইফ টাইমস। ঠিক আছে, টেবিলটা দেখে বলো তো এখানে ভ্যারিয়েবলটা কি ডিসক্রিট নাকি কন্টিনিউয়াস? কিভাবে বুঝলা? গ্যাপ আছে, প্লাস এখানে বলেও দিছে নিয়ারেস্ট 0.1 অফ অ্যান আওয়ার। তো নিয়ারেস্ট কোনো কিছুতে করা মানেই কি ওকে লিমিটেড করে ফেললো। বুঝছি সবাই? সো প্লিজ করো এটা, ডু ইট। জি, এটা মাত্র করছি, তাহলে এটা আর করো না, এটা করো, 4 করো। না আমি যেটা দিছি এটাই ছিল, তাহলে এটা করো না, 4 করো।
হয়েছে স্যার? কোনো কনফিউশন? দেখো এখানে কি বলেছে, খেয়াল করো, দ্য গ্রুপ ডেটা টেবল শোজ দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য ওয়েটস অফ 16 week old kittens। তার মানে এখানে ওয়েট, আর ওয়েট যেহেতু একটা কন্টিনিউয়াস ভ্যারিয়েবল, আমরা এখানেও দেখতেছি যে এটা কোনো গ্যাপ ছাড়াই আছে, তাই না? তার মানে যেটা লিমিট সেটাই কি বাউন্ডারি। সো রাইট ডাউন দ্য ক্লাস বাউন্ডারিজ ফর দ্য থার্ড গ্রুপ। এটার জন্য ক্লাস বাউন্ডারি কি হবে? লোয়ার বাউন্ড হবে 1.4, আপার বাউন্ড হবে 1.5, নো চেঞ্জ। ওয়ার্ক আউট দ্য মিড পয়েন্ট অফ দ্য সেকেন্ড গ্রুপ। এটার মিড পয়েন্ট কি হবে? 1.3। সবাই বুঝতে পেরেছি স্যার? এই যে ছোট ছোট কাজগুলো শিখতেছি, এত কথা বলতেছি, দিজ আর ভেরি ইম্পর্টেন্ট থিংস। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। আরেকটা জিনিস আমি এখন একটু ডিসকাস করব, সবাই একটু খেয়াল করবে গ্রুপ ডেটার জন্যই, যে গ্রুপ ডেটার মধ্যে তুমি এই যে বাউন্ডারি বের করলাম, হ্যাঁ, এখন এইটার সাথে আমি একটু অ্যাড করে দিব আসলে। এটা একটু তোমরা নোট ডাউন করে নিবা। আচ্ছা দেখো, এটাকে আমি বলি হচ্ছে যে নেগেটিভ বাউন্ডারিজ। হ্যাঁ, নেগেটিভ বাউন্ডারিজ। আচ্ছা স্যার, লেখাটা আমি একটু পরে লেখার টাইম দিচ্ছি, আপাতত একটু বুঝে নিয়ে। এখানে এরকম বাউন্ডারিজ গুলো আছে, তো আমাকে যদি আমি যদি তোমাকে বলি এখানে বাউন্ডারিজ বের করো, এখানে কি গ্যাপ আছে না? গ্যাপ কত? 1 0.5। আমি একদম লাস্টের থেকে শুরু করি, এটাকে যদি করি কি হবে? 20.5 থেকে 50। আর এখানে কি হবে? -0.5 থেকে 10 পয়েন্ট। তারপরেরটা কি হবে? 10.5 থেকে 20.5, তারপর 20.5 থেকে 50 পয়েন্ট। ঠিক আছে স্যার? এখন ব্যাপারটা হচ্ছে, খেয়াল করো, শুনো সবাই, যখনই তুমি দেখবা কোন একটা বাউন্ডারি নেগেটিভ চলে আসছে, সাথে সাথে ভ্যারিয়েবলের দিকে তাকাও। ইফ দ্য ভ্যারিয়েবল অ্যালাউজ, লিসেন কেয়ারফুলি, ইফ দ্য ভ্যারিয়েবল অ্যালাউজ নেগেটিভ ভ্যালু, কিপ ইট অ্যাজ ইট ইজ। এইচ কি নেগেটিভ ভ্যালু অ্যালাউ করে? করে না। তাহলে এরকম কোন ভ্যারিয়েবল বলতে পারবা যে করে? টাইম নেগেটিভ? হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট নেগেটিভ, তারপর টেম্পারেচার, তাই না? ইট ক্যান বি নেগেটিভ। সো এইখানে যদি টেম্পারেচার থাকতো, নেগেটিভ আসছে, নেগেটিভই রেখে দিতাম। বাট যেহেতু এই ভ্যারিয়েবলটা নেগেটিভ ভ্যালু অ্যালাউ করে না, তার মানে হচ্ছে এখানে কিছু একটা করতে হবে আমার। সেই কিছু একটা কি? এই যে নেগেটিভ ভ্যালু ও থাকবে না, ওর জায়গায় রিপ্লেস করবা ওর যে করেসপন্ডিং লিমিটটা ছিল সেটা দিয়ে। ওর করেসপন্ডিং লিমিট কি ছিল? 0। সো এখানে 0 দিয়ে দিব। সো দিস ইজ দ্য বাউন্ডারি। তাহলে এই ক্লাসের বাউন্ডারি এটা, এটা আর এটা। সবাই বুঝতে পারলাম স্যার? এই স্টেটমেন্টটাই আমি এখানে লিখে দিছি, একটু লিখো সবাই। গ্রুপ ডেটা উইথ নেগেটিভ বাউন্ডারিজ। আর লেখার সময় পাবা না মনে হয়, আমার একটু স্ক্রিনশট নিয়ে নাও, এটা একটু বাসায় লিখে নিবা, বা ভিডিওটা দেখে এটা একটু লিখে নেবা। জাস্ট হেডিংটা লিখে রাখো, গ্রুপ ডেটা উইথ নেগেটিভ বাউন্ডারিজ। লিখে নাও একটু, গ্রুপ ডেটা উইথ নেগেটিভ বাউন্ডারিজ। হেডিংটা লিখে রাখলেই দেন তুমি ইজিলি ওই গ্যাপে এটা একটু লিখে নিবা ভিডিওটা দেখে। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস যেটা দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে সিঙ্গেল ভ্যালুড ক্লাস। সিঙ্গেল ভ্যালুড ক্লাসটা কি দেখো, এটা আমি একটু দেখাই, খেয়াল করো। এইজেস এখানেও 5 থেকে 10, তারপর 11, তারপর 12 থেকে 50। গ্যাপ আছে?
কত গ্যাপ? 1। এই যে এখানেও 1 গ্যাপ, এখানেও কি 1। তাহলে গ্যাপ ডিভাইডেড বাই 2.5, লোয়ার থেকে 0.5 মাইনাস আপারের সাথে 0.5 অ্যাড, সেজন্য এখানে 4.5 হয়েছে আর 10.5 হয়েছে, এখানে 11.5 হয়েছে, এখানে 50.5 হয়েছে। প্রবলেম হচ্ছে এটা নিয়ে, এটাকে কি বলছি আমি? সিঙ্গেল ভ্যালুড ক্লাস। দেখো কি বলছি, সিঙ্গেল ভ্যালুড ক্লাস, কারণ এখানে এই ক্লাসে একটাই ভ্যালু না। তাহলে এখানে বাউন্ডারিটা বের করবা কিভাবে? টেকনিকটা শুনো। যখন লোয়ার বাউন্ডারি বের করবা, এটাকে ধরবা লোয়ার লিমিট, তাহলে লোয়ার থেকে কি মাইনাস করি, কত আসবে? 10.5। আর যখন আপার বাউন্ডারি বের করবা, একেই ধরবা আপার লিমিট, তাহলে কি করবা? 0.5 অ্যাড করবা টু গেট দ্য আপার বাউন্ড। সো কত হবে? 11.5। তার মানে এখান থেকে আমরা বাউন্ডারিজ পেয়ে যাব 10.5 থেকে 11.5। These are the two special cases that you might face in dealing with group data. সেজন্য এটা দেখায় দিলাম, একবারে ঝামেলা শেষ। কথা বুঝতে পারছেন স্যার? ওকে, তাহলে এইটা একটু অবশ্যই তোমরা লেখার সময়, যেহেতু আমরা ক্লাসে পেলাম না, অবশ্যই এটা লিখে নিবা কিন্তু, হ্যাঁ, ক্লাস লেকচারে যাতে অবশ্যই থাকে। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম।